আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের কিন্তু জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত বা অনুধাবন যাই বলো, এখানে টোটাল 22 মার্ক। কিভাবে 22 মার্ক একটু চিন্তা করো। তোমাদের টোটাল দিতে হবে কয়টা? 4টা সিকিউ দিতে হবে, তাই না? 4টা সিকিউ দিতে হবে। এখন প্রত্যেকটা সিকিউতে ক আর খতে তোমাদের টোটাল হচ্ছে 3 মার্ক করে। তাহলে 4টা সিকিউতে টোটাল কত হবে? 4টা সিকিউতে টোটাল হচ্ছে 12 মার্ক। আর রয়েছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত তোমাদের দিতে হবে কয়টা? সংক্ষিপ্ত তোমাদেরকে দিতে হবে 5টা। 5টা হচ্ছে 2 মার্ক করে, তাইলে হলো কত? 10 হলো, তাহলে 22। তাহলে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনে টোটাল 22 মার্ক রয়েছে। তোমরা এইটাতে অনেকে অনেক খেলাফেলা করো, এটা ভালো করে পড়ো না, বাট অবশ্যই 22টা মার্ক যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দেখাবো এগুলো কিন্তু বিগত বছরে বারবার এসেছে। তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বছরে অনেকবার এসেছে এবং এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখে নিব, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব এবং প্রত্যেকটি আমি অধ্যায় ভিত্তিক দেখানোর চেষ্টা করব। প্রথমে রয়েছে অধ্যায় 1। এখানে রয়েছে পিচ কাকে বলে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে এটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে পিচ বা তাকেই পিচ বলা হয়। পরের প্রশ্ন রয়েছে মাত্রা কাকে বলে। মাত্রা কাকে বলে এটা রয়েছে যে একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচক বা ঘাতে থাকে সেটাকে হচ্ছে তার মাত্রা বলে। পরের প্রশ্ন রয়েছে আপেক্ষিক ত্রুটি কাকে বলে। আপেক্ষিক ত্রুটি তুমি চাইলে হচ্ছে এভাবে লিখতে পারো সংজ্ঞা আকারে, বা যদি আপেক্ষিক ত্রুটি কি তখন তুমি এটা এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে? যে চূড়ান্ত ত্রুটি বা পরিমাপকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। আর এই লাইন লেখার পরে তুমি চাইলে আবার এটাও, যে সূত্র যেটা আছে এটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে রয়েছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। দেখো এটা কতবার এসেছে। ভার্নিয়ার স্কেলের 1 ভাগ এবং মূল স্কেলের 1 ভাগের মাঝে যতটুকু পার্থক্য থাকে তাকেই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। পরে রয়েছে চূড়ান্ত ত্রুটি কাকে বলে। চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য। এরপর রয়েছে মৌলিক রাশি কাকে বলে। যেসব রাশির মান অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং অন্যান্য রাশির মান এদের উপর নির্ভর করে, এসব স্বাধীন রাশিকেই মৌলিক রাশি বলে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি আজকে যে জ্ঞানমূলক দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি করে ইম্পর্টেন্ট এবং এটা সকল বোর্ডের জন্যই। পরে রয়েছে রাশি কাকে বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। পরিমাপ কাকে বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। এরপর রয়েছে মৌলিক একক কাকে বলে। যে একক অন্য এককের উপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলা হয়। স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের 1 ভাগ ঘুরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকেই হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলা হয়। ন্যূনাঙ্ক আর পিচের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে যাবে না, দুইটা কিন্তু আলাদা। পরিমাপের একক কাকে বলে। যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। এরপর রয়েছে বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে, এটা তোমরা পড়ে ফেলবে। তারপর রয়েছে লঘিষ্ঠ গণন কি। পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বলে। এই তাহলে তোমাদের চ্যাপ্টার 1 এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো যেগুলো কিনা সংক্ষিপ্ত এবং অনুধাবন দুইটার জন্যই প্রযোজ্য, মানে সিকিউ এর ক্ষয়ের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটার জন্যই প্রযোজ্য, ঠিক আছে? প্রথমে রয়েছে ক্ষমতা একটা লব্ধ রাশি, এটা ব্যাখ্যা করো। স্ক্রু গজ ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়। ভার্নিয়ার ধ্রুবক সর্বজনীন ধ্রুবক নয় কেন ব্যাখ্যা করো। পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। মাত্রা নিয়ে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে ভি সমান ইউ প্লাস এ টি বা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা দিয়ে তারপরে বলবে মাত্রা দ্বারা দুইটার হচ্ছে ব্যাখ্যা করো বা প্রকাশ করো। বাম পক্ষ সমান ডান পক্ষ তোমাকে মাত্রা দিয়ে প্রকাশ করতে হবে বা প্রমাণ করে দেখাতে হবে যে এই পাশ পরস্পর সমান মাত্রা দিয়ে। এরপর রয়েছে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা ব্যাখ্যা করো। এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা নাও আসতে পারে। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 1 শেষ। এবারে চলে আসি চ্যাপ্টার 2। আমি প্রত্যেকটার উত্তর না বলে প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাবো আর কিছু উত্তর বলে দিব। তোমরা কিন্তু ভিডিও পজ করে তারপরে উত্তরটা অবশ্যই দেখে নিবে। ত্বরণ কাকে বলে। নির্দিষ্ট দিকে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে
ত্বরণ বলে। এরপর রয়েছে ঘূর্ণন গতি কাকে বলে? কোনো বস্তু যদি নির্দিষ্ট একটি বিন্দু হতে সম দূরত্বে থেকে ঘুরতে থাকে তাকে বলা হয় ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর রয়েছে ভেক্টর রাশি কাকে বলে? যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকেই ভেক্টর রাশি বলা হয়। এরপর গতি জড়তা কাকে বলে? গতিশীল বস্তু যে ধর্মের কারণে গতিশীল থাকতে চায়, অর্থাৎ গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করতে চাইলে বস্তু যে ধর্মটি বাধা প্রদান করে তাকেই গতি জড়তা বলে। এরপর বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। গেল। তারপরে প্রশ্ন রয়েছে স্পন্দন গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে তবে সেই গতিকে স্পন্দন বা দোলন গতি বলে। স্পন্দন গতি নিয়ে হয় ক না হলে খ, একটা না একটাতে কমন পাবে, সকল বোর্ডের জন্যই বলছি কিন্তু এটা, হ্যাঁ, যে কোনো না যে কোনো বোর্ডে চলে আসবে। সুষম ত্বরণ বা সমত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন না হলে তাকে সুষম ত্বরণ বলে। এরপর রয়েছে সরণ কাকে বলে? বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যাকার সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। তারপর রয়েছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? গতিশীল কোনো বস্তু নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি বারবার একইভাবে অতিক্রম করে তখন বস্তুটির গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এরপর রয়েছে গড় বেগের সংজ্ঞা কি? গতিশীল কোনো বস্তুর মোট সরণকে মোট অতিক্রান্ত সময় দ্বারা ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাকেই বলা হয় গড় বেগ। গড় বেগ শেষ হলো। তারপর রয়েছে স্থিতি কাকে বলে? এটা একটু পড়ে নিও, আমি সবগুলার রিডিং পড়ে শোনাচ্ছি না। এরপর চলন গতি কাকে বলে? এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট, এটাও অনেকবার এসেছে। স্কেলার রাশি কাকে বলে? ওই ভেক্টর রাশি, স্কেলার রাশি যে কোনো একটা দিবে, মান দিয়ে যেটা প্রকাশ করি সেটাই তো হচ্ছে স্কেলার রাশি, তাই না? তারপর রয়েছে সুষম বেগ কাকে বলে? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন যদি না হয় তাহলে বস্তুর ওই বেগকে সুষম বেগ বলে। দ্রুতি কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট রয়েছে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় আর তৃতীয় সূত্র অবশ্যই, দ্বিতীয় তৃতীয় মানে তিনটা সূত্রই ভালো করে পড়ে ফেলবে। দ্বিতীয় সূত্রটা কি? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে হচ্ছে ভি সমানুপাতিক টি। পরন্ত বস্তুর দ্বিতীয় ও তৃতীয় সূত্র একদম পুরো মুখস্থ করে ফেলবে, হ্যাঁ। প্রথম সূত্র রয়েছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এরপরে গতির একটা সমীকরণের কথা লিখতে বলেছে। গতির কয়টা সমীকরণ রয়েছে? তো গতির একটা সমীকরণ লিখে দিবে, ভি সমান ইউ প্লাস এটি। ইউ হচ্ছে আদিবেগ, ভি শেষ বেগ, এ সমত্বরণ, টি অতিক্রান্ত সময়। এরপর গড় দ্রুতি কাকে বলে? এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে মন্দন কাকে বলে? ত্বরণ কাকে বলে? মন্দন কাকে বলে? দুইটা কিন্তু একদম অপোজিট, দুইটার বিপরীত। একটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ আর বেগ হ্রাস হচ্ছে মন্দন। এরপরে রয়েছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটি হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এরপর রয়েছে প্রসঙ্গ কাঠামো কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়বে। তাৎক্ষণিক দ্রুতি, এটা আগে অনেক বেশি আসতো, এটা একবার ভালো করে পড়ে ফেলবে। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলো। মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে কি পরন্ত বস্তুর সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। পরন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ নয়, এটার ব্যাখ্যা। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে। পরের প্রশ্ন, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। তারপরে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটির ব্যাখ্যার কথা বলেছে। সো পরন্ত বস্তু কিন্তু হয় কতে না আসলেও খতে কিন্তু চলে আসবে। পরন্ত বস্তু অনেক ইম্পর্টেন্ট। সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। তার বা এটা না আসলেও সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর যে গতি, এটা একটা পর্যাবৃত্ত গতি, এটা ব্যাখ্যা করো। এরপর রয়েছে দোলায়মান দোলনার গতি কোন ধরনের গতি। সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, এটার ব্যাখ্যা চেয়েছে। বা অভিকর্ষ ত্বরণ সুষম
সুষম ত্বরণ ব্যাখ্যা করো। সো এখান থেকেও আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিলাম। আমরা পরের চ্যাপ্টার অধ্যায় 3 বলে চলে যাই। বলের প্রথম প্রশ্নই রয়েছে জড়তা কাকে বলে। দেখেছো এটা কতবার বোর্ডে এসেছে। তো জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকেই বলা হয় জড়তা। এরপর রয়েছে টেনশন কাকে বলে। কোনো তার বা দড়ির দুই দিকে টান পড়লে দড়ির মধ্যে লম্বালম্বি ভাবে যে বল কাজ করে তাকেই টেনশন বলে। এরপরে চলে যাই ওজন কাকে বলে। ওজন কাকে বলে, তারপর রয়েছে বল কাকে বলে। ঠিক আছে, এগুলো আমি আর রিডিং বলছি না, তোমরা যখন পড়বে পজ করে পড়া শুরু করে দিবে। ঘর্ষণ কাকে বলে, একটা তলের উপর দিয়ে অপর একটি বস্তু সংস্পর্শ থেকে চললে গতির বিপরীত দিকে একটি বাধা দানকারী বল উৎপন্ন হয়, এটি হচ্ছে ঘর্ষণ বল বলে। তারপর রয়েছে মৌলিক বল কাকে বলে। এরপর রয়েছে বলের ঘাত কাকে বলে। তারপরে রয়েছে সাম্য বল কাকে বলে, এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট রয়েছে। দুই বা ততোধিক বল একটা বস্তুর উপরে প্রয়োগ করার পর বলগুলোর সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তখন তাকে সাম্য বল বলা হয়। এরপর রয়েছে অস্পর্শ বল কাকে বলে। তারপর রয়েছে ভর বেগ কাকে বলে, এটা তো একদম ইজি, ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। এরপর রয়েছে অসাম্য বল কাকে বলে। এরপরে রয়েছে নিউটনের গতির তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি, একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুটাও প্রথম বস্তুর উপর বিপরীত দিক থেকে একটা সমান বল প্রয়োগ করবে। ঠিক আছে, এরপরে রয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটাও কিন্তু ক বা খ এর জন্য আসতে পারে, মানে সংক্ষিপ্তের জন্য বা জ্ঞানমূলকের জন্য। এরপর রয়েছে আবর্ত ঘর্ষণ কাকে বলে। তারপর রয়েছে স্থিতি জড়তা কাকে বলে। এরপর রয়েছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা ভালো ইম্পর্টেন্ট আছে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেই দিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। ঠিক আছে, তারপরে রয়েছে মহাকর্ষ বল কি, এটা কতে মানে জ্ঞানমূলকে দিয়ে দিতে পারে। স্থিতি ঘর্ষণ কি, তারপর রয়েছে ঘাত বল কি। তারপরে প্রশ্ন আর কি রয়েছে যে 1 নিউটন বল কাকে বলে। যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয় তাকেই 1 নিউটন বলে। তাহলে এই তো জ্ঞানমূলক শেষ। এখন দেখে নিব কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। যেমন রয়েছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়, আবার ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। এরপর দুইটি অসমান ভরের একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটার ব্যাখ্যা করতে বলেছে। দুইটি বস্তুর মধ্যে সম বল প্রয়োগ করা হলেও কাজ সমান নাও হতে পারে, এটা ব্যাখ্যা করো। কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর কেন, এগুলো ব্যাখ্যা করতে বলেছে। এগুলো সব সংক্ষিপ্ত বা অনুধাবনের জন্য। এরপর রয়েছে একটা স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে যায় কেন, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রমাণ করো। ভর হচ্ছে জড়তার পরিমাপক। আর লাস্টে রয়েছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায়। এখন চলে আসি আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি। প্রথমে রয়েছে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা কি, কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি এবং এজেন্ট কর্তৃক প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তারপর রয়েছে শক্তি কাকে বলে, এক লাইনই উত্তর, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অনবায়নযোগ্য শক্তি কাকে বলে, নবায়নযোগ্য শক্তি কাকে বলে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপর রয়েছে অপরিশোধিত তেল কাকে বলে। তারপরে রয়েছে নিউক্লিয়ার শক্তি কাকে বলে, এগুলো। তারপরে রয়েছে কি যে গতি শক্তি কাকে বলে। গতি শক্তি কি, বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় গতিশক্তি। তারপর রয়েছে কাজ কাকে বলে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকেই কাজ বলে। তারপর রয়েছে ওয়াট কাকে বলে। ওয়াট হচ্ছে কি, ক্ষমতার একক। একক সময়ে 1 সেকেন্ড অর্থাৎ একক পরিমাণ কাজ অর্থাৎ 1 জুল সম্পন্ন করা হলে তাকেই 1 ওয়াট বলা হয়। ঠিক আছে, তারপরে কি রয়েছে বিভব শক্তি কাকে বলে। তারপর কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য তথা শক্তি সঞ্চিত হয় তাকেই বিভব শক্তি বলা হয়। তারপর রয়েছে নিউক্লিয়ার বিক্রিয়া কি। তারপর রয়েছে ভূতাপীয় শক্তি কি। এরপরে আর কি রয়েছে আমাদের শক্তির নিত্যতা সূত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটানো যায়। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর রয়েছে যান্ত্রিক শক্তি কাকে বলে। তারপর রয়েছে কন্ট্রোল রড কাকে বলে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বিশেষ ধরনের রড থাকে যেগুলো নিউট্রন শোষণ করে নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এগুলোকেই হচ্ছে কন্ট্রোল রড বলা হয়।
তারপর নবায়নযোগ্য শক্তি কাকে বলে, আমরা অনবায়নযোগ্য দেখেছিলাম, আর এই যে নবায়নযোগ্য। তারপর রয়েছে কি 1 জুল কাকে বলে, এরপর রয়েছে বায়োমাস শক্তি কাকে বলে, এই তো। তারপর রয়েছে কি ক্ষমতা কি, শক্তির রূপান্তরের হার কি বলা হয়, ক্ষমতা। ঠিক আছে, এরপর রয়েছে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে, ব্যাখ্যা করো। তারপর রয়েছে 50 জুল কাজ বলতে কি বোঝায়, এরপর রয়েছে 100% কর্মদক্ষতা বলতে কি বোঝায়। চ্যাপ্টার 4 থেকে কিন্তু সংক্ষিপ্ত ভালোই দিবে। ঠিক আছে, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ, ব্যাখ্যা করো। শক্তি ও কাজের একক অভিন্ন কেন, কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন, ব্যাখ্যা করো। সো এইগুলো হচ্ছে 4-এর জন্য সংক্ষিপ্ত। আরেকটা আছে, কোনো বস্তুর বিভব শক্তি যদি 60 জুল হয় এটা বলতে কি বোঝায়, মানে কোনো বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায়। শেষ 4। তারপর রয়েছে অধ্যায় 7। অধ্যায় 7-এর প্রথম প্রশ্ন হচ্ছে মানে জ্ঞানমূলকের ক্ষেত্রে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে, তারপর রয়েছে কি বিস্তার কাকে বলে। সরল স্পন্দিত গতিতে সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গ স্থিত কোনো কণার সর্বাধিক সরণকেই বিস্তার বলে। তারপর রয়েছে শব্দের তীব্রতা বা প্রাবল্য কাকে বলে, একটি সুরেলা শব্দ কত জোরে শোনা যাচ্ছে তার পরিমাপই হচ্ছে তার তীব্রতা। তরঙ্গ কাকে বলে, কোনো একটি রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে স্থানান্তরিত হয় তবে সেই বিচ্যুতি বা আন্দোলনকেই বলা হয় তরঙ্গ। তারপর রয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ কি। তারপর রয়েছে তীক্ষ্ণতা কাকে বলে বা শব্দের তীক্ষ্ণতা কাকে বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কম্পাঙ্ক কাকে বলে, তারপরে কি রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, এই যে এটা। তারপরে এই যে একটু আগে বললাম শব্দের তীক্ষ্ণতা কাকে বলে। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। এরপর রয়েছে পর্যায় কাল কাকে বলে। তারপরে কি রয়েছে শব্দোত্তর তরঙ্গ বা ইনফ্রাসাউন্ড কাকে বলে। 20 হার্জের কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে শব্দোত্তর তরঙ্গ বলা হয়। এরপর রয়েছে দশা কাকে বলে। এরপর রয়েছে শব্দ দূষণ কি। পরের প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে। এটাও কিন্তু মাঝে মধ্যে কথা চলে আসে, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এরপর রয়েছে প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি কাকে বলে। এরপর রয়েছে শ্রাব্যতার সীমা কাকে বলে, যে কম্পাঙ্ক সীমার মধ্যাকার শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্যতার সীমা বলে, যেমন 20 হার্জ থেকে 20,000 হার্জ। এরপর রয়েছে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে, অনুপ্রস্থ থেকে অনুদৈর্ঘ্যটা বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে তরঙ্গ বেগ কাকে বলে। এবারে আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। সংক্ষিপ্তের মধ্যে রয়েছে কুকুর শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে পেলেও মানুষ তা শুনতে পায় না কেন, ব্যাখ্যা করো। এরপর রয়েছে তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ, এটা ব্যাখ্যা করো। আলো কোন ধরনের তরঙ্গ, ব্যাখ্যা করো। সুর শলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি, এটা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে কি যে পুরুষের কণ্ঠস্বর মোটা এবং শিশু ও মহিলাদের কণ্ঠস্বর চিকন হয় কেন। পরের প্রশ্ন হচ্ছে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন। সাথে রয়েছে প্রতিধ্বনি শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তারপর লাস্টে আরেকটা রয়েছে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যাকার্যের সম্পর্ক, এটা স্থাপন করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে গেল। এবারে আছি আমরা অধ্যায় 8 অর্থাৎ আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের প্রথম সূত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে অবশ্যই এটা চলে আসবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবে। তারপর রয়েছে কি যে দর্পণ কাকে বলে। এরপরে রয়েছে প্রতিবিম্ব কাকে বলে, বিবর্ধন কাকে বলে, আলোর প্রতিফলন কাকে বলে বা আলোর প্রতিফলন কি কাকে বলে বা কি মানে সংজ্ঞা টাইপ। ওকে, ব্লাইন্ড স্পট কাকে বলে, রেটিনার যে অংশে অপটিক নার্ভ সংযুক্ত হয়েছে সেই অংশটি দেখার অনুভূতি তৈরি করে না আর তাই এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এরপর রয়েছে প্রধান অক্ষ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লেখো। এরপর ফোকাস দূরত্ব কাকে বলে, এটার সংজ্ঞা দাও। প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু কাকে বলে, এটার সংজ্ঞা চেয়েছে। আলট্রাভায়োলেট রশ্মি কাকে বলে। এরপর রয়েছে ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সমতল দর্পণ কি, এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর রয়েছে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কেন, দর্পণের লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন, দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো বোর্ডে চলে আসবে। কখন বিবর্ধনের মান 1 অপেক্ষা বেশি হয়,
অবতল আয়নাকে অভিসারী আয়না বলা হয় কেন, এটা ব্যাখ্যা করতে বলেছে। উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায়। সূর্যের আলোতে গাছের পাতা সবুজ দেখায় কেন। সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন হয় কেন। সমতল দর্পণের বৈশিষ্ট্য লিখো। সো অনেকগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর রয়েছে অধ্যায় 10 স্থির বিদ্যুৎ। এখান থেকে রয়েছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, 1 কুলম্ব কাকে বলে, তারপর রয়েছে ধারক কাকে বলে, কাছাকাছি স্থাপিত দুইটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। তারপর রয়েছে তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে। তারপর রয়েছে তড়িৎ বল রেখা কি, এরপর তড়িৎ তীব্রতা কাকে বলে। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে কি কুলম্বের যে সূত্রটি রয়েছে এটা, কুলম্বের সূত্রটি লিখো। তারপর তড়িৎ বল রেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক এটা লাগবে। তারপর রয়েছে তড়িৎ আবেশ কি, তারপর রয়েছে তড়িৎ বল কি, এটা হচ্ছে 10। তারপর রয়েছে ইলেকট্রোস্কোপ কি, তারপরে রয়েছে ধারকত্ব কাকে বলে, এবং সর্বশেষ জ্ঞানমূলক হচ্ছে আধান বলতে কি বোঝায়। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নেই যে উঁচু বিল্ডিং এ বজ্র শলাকা রাখার কারণ ব্যাখ্যা করো। উঁচু বিল্ডিং গুলোতে লাগানো সুচালো মুখ যুক্ত শলাকা কিভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন। প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়। 10 কুলম্ব আধান বলতে কি বোঝায়। পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন। কম্পিউটার মনিটর দ্রুত ময়লা হয় কেন। বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন, এবং লাস্টে হচ্ছে কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। সো আজকের ভিডিওটা যদি তুমি পুরোপুরি ভাবে খেয়াল করো তাহলে এখান থেকে যে জ্ঞানমূলক এবং অনুধাবন দিয়েছি ইনশাআল্লাহ তুমি এখান থেকে 22 মার্ক কমন পেয়ে যাবে। সো অবশ্যই এই যে জ্ঞানমূলক আর অনুধাবনকে হেলাফেলা করা যাবে না, এটাতেও ঠিক একইভাবে ইম্পর্টেন্স দিয়ে তারপরে পড়তে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।